নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শ্রদ্ধা ঘোষের এজলাসে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর, তবে এখনই জেলমুক্তি নয়। বিদ্যুতের ছবলে মৃতদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সিইএসসি। কলকাতা হাইকোর্টে মামলা হতেই ঘোষণা আরপিজি গ্রুপের এই কোম্পানির। এর আগে দায় ছেড়ে ফেলার চেষ্টা করেছিল এই বেসরকারি সংস্থা। প্রথমবারের মতো পুজোর ভিড়ে মেট্রো ছুটবে পার্পল ও ইয়েলো লাইনে এবং গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত অংশে। পুজোর ভিড় সামলাতে পঞ্চমী থেকে দশমী ৩,০০০-এরও বেশি ট্রেন চালাবে কলকাতা মেট্রো। ডায়মন্ড হারবারের দুস্থ প্রবীণ বাসিন্দাদের হাতে পুজোর উপহার পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হল উপহার সামগ্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভূয়সী প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের মুখে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পাক প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। চতুর্থের সকালে কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে গিয়েছিলেন অমিত শাহ। এরপর কালীঘাট মন্দির থেকে সল্টলেকের ইজেডসিসিতে পুজো উদ্বোধনে যান অমিত শাহ। আর পুজো উদ্বোধনের মঞ্চ থেকে ফের একবার দিলেন সোনার বাংলা গড়ার ডাক। চতুর্থের সকালে কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে গিয়েছিলেন অমিত শাহ। এরপর কালীঘাট মন্দির থেকে সল্টলেকের ইজেডসিসিতে পুজো উদ্বোধনে যান অমিত শাহ। আর পুজো উদ্বোধনের মঞ্চ থেকে ফের একবার দিলেন সোনার বাংলা গড়ার ডাক। তার কথায় উঠে এলো রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এমনকি বাংলা ভাষার প্রসঙ্গ। বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। সেই মণ্ডপ উদ্বোধনের পর নিজের ভাষণে অমিত শাহ বলেন, এই প্যান্ডেলে মায়ের পুজো দিয়ে প্রার্থনা করেছি যাতে আসন্ন নির্বাচনের পর বাংলায় এমন সরকার হয় যা রাজ্যকে সোনার বাংলা তৈরি করতে পারে। अभी अभी मां की पूजा कर कर आया हूं। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, দেশ যখন ব্রিটিশদের গোলাম ছিল সেই সময়ে দাঁড়িয়ে তিনি শিক্ষার জন্য যা করেছেন তা ভোলার নয়। বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি এবং মহিলাদের শিক্ষার জন্য তিনি পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তিনি নিজে এবং দলের তরফে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি সপ্তাহে দুদিনের ভারী বৃষ্টিতে শহর কার্যত জলের তলায় চলে গিয়েছিল। বিদ্যুৎপৃষ্ট হয়ে 10 জনের মৃত্যু হয়। সেই ঘটনার কথা বলে মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দেন বিজেপির প্রত্যেক নেতাকর্মী তাদের পাশে রয়েছেন। ভাষণের শেষে বিকশিত ভারতের উল্লেখ করে শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখেছেন তা বাংলার অগ্রগতি ছাড়া অসম্ভব। তাই তিনি আশা রাখেন আগামী দিনে বাংলা আরও উন্নতি করবে, উন্নয়নের পথে হাঁটবে এবং বিকশিত ভারতের স্বপ্নও পূরণ করবে। হাই নিউজ নেটওয়ার্ক। বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার 6 বছর পর ফের বঙ্গ রাজনীতির দুই যুযুধান প্রতিপক্ষের সংঘাতের কেন্দ্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঈশ্বরচন্দ্রের ভূয়সী প্রশংসা করে গিয়েছেন। তারপর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহকে 6 বছরের পুরনো পাপের কথা মনে করিয়ে দিলেন। বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার 6 বছর পর ফের বঙ্গ রাজনীতির দুই যুযুধান প্রতিপক্ষের সংঘাতের কেন্দ্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঈশ্বরচন্দ্রের ভূয়সী প্রশংসা করে গিয়েছেন। তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহকে 6 বছরের পুরনো পাপের কথা মনে করিয়ে দিলেন। অভিষেক বলে দিলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল শাহের নেতৃত্বে। বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর কলেজে গিয়েই বাংলার মহান সমাজ সংস্কারককে শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরই অমিত শাহকে নিশানা করে অভিষেক বলেন,
6 বছর আগে অমিত শাহের নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। বহিরাগতরা মূর্তি ভেঙেছিল। কলকাতা শহরকে সেদিন জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করা হয়েছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় বাইরে থেকে যারা এসেছিল উত্তর ভারতের সংস্কৃতি চাপাতে চেয়েছিল। মূর্তি ভাঙার ফল বাংলার মানুষ তাদেরকে দিয়েছে। শাহের উদ্দেশ্যে অভিষেকের কটাক্ষ। আমার সত্যি খারাপ লাগলো আমি যখন শুনলাম ঠিক 10 মিনিট দূরে তিনি একটি পুজো উদ্বোধন করতে এসেছেন, অথচ তার এতটুকু বিবেকবোধ নেই যে 10 মিনিট দূরে বিদ্যাসাগরের বাড়ি বা বিদ্যাসাগর কলেজে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করি। এই জন্যই এদের বাংলা বিরোধী বলি। এদিন অবশ্য সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে অমিত শাহ বিদ্যাসাগরকে স্মরণ করেছেন। বলা ভালো ভূয়সী প্রশংসা করেন ঈশ্বরচন্দ্র। সবটাই 6 বছর আগের পাপ ক্ষয়ের চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। যদিও শাহের এই বিদ্যাসাগর স্মরণের নেপথ্যে রাজনীতি দেখছে ওয়াকিবহাল মহলের একাংশ। 2019 সালে ভোটের প্রচারে কলকাতা এসেছিলেন অমিত শাহ। অভিযোগ, বিদ্যাসাগর কলেজের সামনে দিয়ে তার রোড শো যাওয়ার সময় সেই মিছিল থেকে প্ররোচনা দিয়ে দলের কর্মী সমর্থকদের উত্তেজিত করে হামলা চালানো হয়েছিল বিদ্যাসাগর কলেজে। ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের মূর্তিও। 200 বছরের জন্মবার্ষিকী ছিল সে বছর। রাজনীতির আবহে তুমুল বিতর্ক দানা বাঁধে। পরে রাজনৈতিকভাবে ক্ষতির মুখেও পড়তে হয় বিজেপিকে। 6 বছর বাদে শাহের বিদ্যাসাগর স্মরণকে তাই অনেকেই সেই ঘটনার ড্যামেজ কন্ট্রোল হিসেবে দেখছেন। অভিষেক অবশ্য বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সিইএসসি। এমনই ঘোষণা করা হয়েছে বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার তরফে। কলকাতায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সিইএসসি। এমনই ঘোষণা করা হয়েছে বেসরকারি বিদ্যুৎ সংস্থা সরবরাহকারী সংস্থার তরফে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কলকাতার জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে তার দায় নিতে হবে সিইএসসিকেই। পরিবারের একজনকেও চাকরি দিতে হবে, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে চাকরি দেবে সরকার, কিন্তু অন্তত পরিবারগুলিকে 5 লক্ষ করে টাকা দেওয়া হোক। দেখা গেল গোয়েঙ্কা সংস্থা বেছে নিয়েছে দ্বিতীয়টি। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল টানা বৃষ্টিতে প্লাবিত হয় শহরের একাধিক এলাকা। জলমগ্ন রাস্তাঘাট, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু অন্তত 10 জনের। এই মর্মান্তিক ঘটনায় নিহতর পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন তিনি। মঙ্গলবার ভবানীপুরের 70 পল্লী শীতলা মন্দিরে দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কড়া ভাষায় সিইএসসিকে নিশানা করে বলেন, এই মৃত্যুর দাস সিইএসসিরই, ওদের গাফিলতির জন্যই প্রাণ গেল, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, যদি সিইএসসি মৃতদের পরিবারের কাউকে চাকরি না দেয় তাহলে রাজ্য সরকার সেই দায়িত্ব নেবে। কলকাতায় লাগাতার বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দিয়ে জানান, প্রকৃতি আমাদের হাতে নেই, কিন্তু 20 বছর ধরে ফারাক্কা ব্যারেজ কলকাতা বন্দরে ড্রেসিং হয়নি। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি হলেও জল এসে পড়ে আমাদের এখানে, সবটাই আমাদের সামলাতে হয়। সিইএসসির পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। জানিয়েছেন, এখানে ব্যবসা করছে আর পরিকাঠামোয় আধুনিকীকরণ করছে রাজস্থানে, এখানে কাজ করছে না। কতবার বলেছি, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে। তবে একই সঙ্গে এও জানান, সিইএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার কথা হয়েছে। দুর্যোগের ঠিক পরেই অবশেষে দেখা গেল সিইএসসির মৃত পরিবারকে 5 লক্ষ টাকা ঘোষণা করল সঞ্জীব গোয়েঙ্কা। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুরের হোস্টেল। নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ হাইকোর্টের। বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকা আটকাতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে। পুজোর ছুটি মিটলে ফের তালা খুলবে হোস্টেলের, অর্থাৎ দেবী পক্ষে ফাঁকা থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, পুজোর ছুটি চলাকালীন যাতে কোনো বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে।
পুজোর ছুটি মিটলে ফের তালা খুলবে হস্টেলের, অর্থাৎ এবছর দেবীপক্ষে ফাঁকা থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। গত কয়েক বছর একাধিক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যার জেরে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি মামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতেই পুজোর ছুটিতে হস্টেল বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে সব হস্টেল। যাদবপুর থানার পুলিশ খতিয়ে দেখবে যাতে কোনো হস্টেলের তালা খোলা না থাকে। ছুটি মিটলে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় দুপক্ষের আধিকারিকরা একই সঙ্গে বসে নিরাপত্তা সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করবেন। বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসানো সহ অন্যান্য বিষয়ে ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আগামী শুনানিতেই এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে হাইকোর্টকে, নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। প্রসঙ্গত, চলতি মাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক ছাত্রীর। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের কাছে ঝিলে মেলে তার মৃতদেহ। মৃতার বাবা মায়ের দাবি খুন করা হয়েছে তাদের মেয়েকে। সেই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। নতুন করে ফের সিসিটিভি বসানোর দাবিও উঠেছিল। হাই নিউজ নেটওয়ার্ক। শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ। প্রতিবারের মতো এবারও নিজের এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারের দুস্থ এবং প্রবীণ বাসিন্দাদের হাতে উপহার পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হলো উপহার সামগ্রী। শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ, ঢাকে কাঠিও পড়ে গিয়েছে। প্রতিবারের মতো এবারও নিজের এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারের দুস্থ এবং প্রবীণ বাসিন্দাদের হাতে উপহার পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হলো উপহার সামগ্রী। ডায়মন্ড হারবারের বাসিন্দাদের ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় তাদের পাশে থাকেন। পুজোতেও তার অন্যথা হয় না। প্রতিবারই দুস্থদের জন্য নানা রকম উপহার পাঠান তিনি। এবছর নিজের লোকসভা এলাকার অন্তর্গত 7টি বিধানসভা পিছিয়ে পড়া বাসিন্দাদের জন্য 70,000-এর বেশি শাড়ি, ধুতি, লুঙ্গি পাঠালেন তিনি। সেই সঙ্গে রয়েছে সাংসদের শুভেচ্ছা বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীর হাতে তুলে দেন তৃণমূলের নেতা কর্মীরা। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা বলেন, প্রতি বছরই সাংসদ পাঠান, এবার তিনি বলেছিলেন বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে। তিনি কথা রেখেছেন। পুজো মানেই বাঙালির কাছে আবেগ। সাংসদের তরফে পুজোর উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত এলাকার বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। এক ক্ষয়ে যাওয়া জমিদার বাড়ির আদলে নির্মিত হয়েছে বহরমপুরের মাছমারা এলাকার অমর সাথী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। ওই পুজো কমিটি রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল। পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন ভূত বাংলো। সেই সঙ্গে মণ্ডপে দর্শনার্থী টানতে পুজো উদ্যোক্তাদের ক্যাচলাইন ভূত বাংলোয় দশভুজা, যা অন্য মাত্রা এনেছে। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অগণিত জমিদার বাড়ি। উত্তরসূরিরা বিদেশ বিভুঁইয়ে চলে যাওয়ার কারণে সেই সকল জমিদার বাড়ি জীর্ণ হয়ে ভূত বাংলোতে পরিণত হয়েছে। তেমন এক ক্ষয়ে যাওয়া জমিদার বাড়ির আদলে নির্মিত হয়েছে বহরমপুরের মাছমারা এলাকার অমর সাথী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। এই পুজো কমিটি রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন ভূত বাংলো। সেই সঙ্গে মণ্ডপে দর্শনার্থী টানতে পুজো উদ্যোক্তাদের ক্যাচ লাইন ভূত বাংলোয় দশভুজা, যা অন্য মাত্রা এনেছে। কারণ ভূত নিয়ে গা ছমছমে রোমাঞ্চ বোধ করেন আমজনতা। ফলে ভূত বাংলোতে মা দুর্গাকে সপরিবারে দর্শন করার স্বাভাবিক কৌতূহল থেকে পুজো মণ্ডপে ভিড় বাড়বে বলেই ভীষণভাবে আশাবাদী পুজো উদ্যোক্তারা। এবছর হচ্ছে ভূত বাংলোয় দশভুজা। এটার আসল উদ্দেশ্য যেটা, যে জমিদার বংশে যখন জমিদার প্রথা প্রচলিত ছিল, তখন যে সমস্ত দুর্গাপুজো যেভাবে হতো, সেই সমস্ত পুজোর জমিদাররা যেভাবে পূজা পরিচালনা করতো এবং তাদের অনেক কিছু কুকীর্তি, জমিদারদের অনেক কিছু কুকীর্তি আমরা সেই সময় দেখতে পেতাম। তা সেই সমস্ত তাদের যে সেই কুকীর্তির ফলস্বরূপ তারা কিন্তু প্রেতাত্মার তারা আক্রমণ হয়ে বসে থাকতো। জমিদারদের সেই সমস্ত পুরনো বাড়ি আজও পড়ে আছে, অনেক জায়গায় ভেঙে পড়ে আছে সেই সমস্ত জায়গায়। তো
তো সেই রকম একটা জায়গায় যে ভাঙা বাড়িতে পেতার তারা ঘুরে বেড়াচ্ছে, তারা দুর্গাপুজো করছে। এমন থিম বেছে নেবার কারণ হিসেবে পুজোদ্যোক্তারা জানান, আমাদের জেলা জুড়ে অনেক জমিদার বাড়ি রয়েছে, সংস্কারের অভাবে সেগুলি ধুঁকছে, ভূত বাংলোতে পরিণত হয়েছে সেগুলি। সেই জমিদার বাড়িগুলিকে দর্শনার্থীদের চেনানোর পাশাপাশি দ্রুত সংস্কার করে তার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা তাদের উদ্দেশ্য। বহরমপুরের নামি দামি পুজো কমিটি যখন সুউচ্চ বাহারি মণ্ডপ ও চোখ ধাঁধানো আলো দিয়ে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত, তখন এই প্রতিযোগিতা থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছেন তারা। তার বদলে পুজো মণ্ডপ থেকে বৃক্ষরোপণ, জলাভূমি রক্ষা করা এবং ক্যারি ব্যাগ বর্জনের মতো সামাজিক সচেতনতার বার্তা দেওয়াকেই বাড়তি গুরুত্ব দিয়েছেন তারা। অন্য পুজো কমিটি থেকে এটাই পার্থক্য রজত জয়ন্তী বর্ষে পা দেওয়া পুজো কমিটির। হাই নিউজ নেটওয়ার্ক। ঘাটাল শহরের কুশপাতা পঞ্চপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের থিম অপারেশন সিন্দুর, অনন্য এক নজির ঘাটালের বুকে, যা শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের এবং ভারতীয় নারীদের সাহসকে। মহিলাদের বিভিন্ন বার্তা দিয়ে ভারতীয় জওয়ানদের সম্মান জানিয়ে উদ্বোধন হয়েছে এই পুজো মণ্ডপের। ঘাটাল শহরের কুশপাতা পঞ্চপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের থিম অপারেশন সিন্দুর, অনন্য এক নজির ঘাটালের বুকে, যা শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের এবং ভারতীয় নারীদের সাহসকে। মহিলাদের বিভিন্ন বার্তা দিয়ে ভারতীয় জওয়ানদের সম্মান জানিয়ে উদ্বোধন হয়েছে এই পুজো মণ্ডপের। ঘাটালের কুশপাতা পঞ্চপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবার ৩১তম বর্ষে পদার্পণ করল। এবছরের পুজোয় তারা বেছে নিয়েছেন এই থিম, যা কেবল শিল্প নয়, গভীর আবেগ আর সময়োপযোগী জাতীয়তাবোধের সামাজিক বার্তা বহন করছে। এই থিমের পিছনে রয়েছে পেহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের সঙ্গে ঘটে যাওয়া বেদনাদায়ক ঘটনা। অতর্কিত পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, তাতে ২২ জন নিরীহ পর্যটকের প্রাণ যায়। পরিবারের সদস্য মহিলাদের সামনে তাদের স্বামীদের হত্যা করা হয়েছিল। তারপরই গোটা দেশবাসী থেকে গোটা বিশ্ব দেখেছে ভারতীয় সেনার পরাক্রম। অপারেশন সিন্দুরে মহিলা সেনা জওয়ানদের ভূমিকাও সমগ্র দেশবাসীকে গর্বিত করেছে। হিন্দু মহিলাদের সিঁদুর দেখে দেখে যেভাবে হত্যা করেছে জঙ্গিরা, এটা একটা শিউরে ওঠার মতন ঘটনা। সেই থেকেই আমাদের কিছু একটা করি, সেই উদ্দেশ্য নিয়েই ওনাদের সম্মান জানানোর জন্য। আর ভারতীয় সৈন্যবাহিনী যেভাবে তার যোগ্য জবাব দিয়েছে, যে অপারেশন সিন্দুর, সেই সিঁদুরের যে ঐতিহ্য রক্ষা করেছে, সেই হিসাবে আমাদের এবারের চিন্তা ভাবনা অপারেশন সিঁদুর। যেমন নারী এক হাতে সিঁদুর পরতেও পারে, এক হাতে তার সিঁদুর রক্ষাও করতে পারে। এই চিন্তা ভাবনাকে সামনে রেখে এই থিমের ভাবনা পুজো কমিটির উদ্যোক্তাদের। মণ্ডপ উদ্বোধনের পর থেকে ঘাটাল সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের ভিড় একেবারে চোখে পড়ার মতো। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোর কয়েকটা দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জল জমার আশঙ্কা থাকছে, কিন্তু যতই বৃষ্টি হোক আর জলমগ্ন দশা হোক, জল ডিঙিয়েই প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া সবই চলবে। হুগলিতে পুজো উদ্বোধন করতে গিয়ে উৎসবমুখর বাঙালিকে নিয়ে এমনই বললেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পুজোর কয়েকটা দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জল জমার আশঙ্কা থাকছে, কিন্তু যতই বৃষ্টি হোক আর জলমগ্ন দশা হোক, জল ডিঙিয়েই প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া সবই চলবে। উৎসব মুখর জনতাকে আটকাতে পারবে না বৃষ্টি। প্রয়োজনে রেইনকোট পরে ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে। বৃহস্পতিবার হুগলিতে পুজো উদ্বোধন করতে গিয়ে উৎসব মুখর বাঙালিকে নিয়ে এমনই বললেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার দিনভর জমা জলের কারণে প্রাণহানি ঘটেছে অন্তত ৮ জনের। শহরবাসী চূড়ান্ত ভোগান্তির মধ্যে দিয়ে দিন কাটিয়েছিলেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পঞ্চমীর দিন ফের ঘনীভূত হবে নিম্নচাপ। দুর্গাপুজোর দিনগুলোতেও শহর ও শহর সংলগ্ন এলাকা ভাসতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হয়ে উৎসবের আনন্দ মাটি হবে না তো?
বৃহস্পতিবার হুগলিতে নিজের সংসদীয় এলাকা হুগলির চুচুড়া, পান্ডুয়া, পোলবার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি বললেন, যতই বৃষ্টি হোক মানুষকে আটকানো যাবে না, জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে মানুষ। কারণ সারা বছর তারা অপেক্ষায় থাকে এই কটা দিনের জন্য। সেই অপেক্ষায় জল ঢালার পরিকল্পনা করে লাভ হবে না। প্রয়োজনে রেনকোট, ছাতা নিয়েও ঠাকুর দেখতে বেরোবেন দর্শনার্থীরা। এও বললেন, চলবে দেদার খাওয়া দাওয়া, পুজোর সময় নো ডায়েট। আগে বলেছিলেন, পুজোর সময় কোনো নিয়মে নিজেকে বেঁধে রাখেন না, বিশেষত খাওয়া দাওয়ার বিষয়ে। পুজোর উদ্বোধন করেও একই কথা বললেন রচনা। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে, তা ক্রমে পশ্চিম দিকে সরছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বলে খবর। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বৃহস্পতিবার বিকেলে, তা ক্রমে পশ্চিম দিকে সরছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদেরা। কলকাতায় শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও। ঝড় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার। এই জেলাগুলিতে সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তারপর আপাতত দক্ষিণের কোনো জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। নিম্নচাপের গতি প্রকৃতির দিকে নজর রাখছে হাওয়া অফিস। নিম্নচাপের কারণে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে রবিবার পর্যন্ত। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে। বর্তমানে হাওয়ার বেগ ঘণ্টায় 35 থেকে 55 কিলোমিটার। এর ফলে উপকূলবর্তী সমুদ্র উত্তাল রয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবারে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। শনিবার তা দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগেও প্রবেশ করবে। এর ফলে ওড়িশা ও অন্ধ্রে তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। কিছুদিন আগে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল কলকাতায়, এবার সেই সম্ভাবনা নেই, কারণ নিম্নচাপটি ওড়িশা ঘেঁষা। তবু হাওয়া অফিস সতর্কতা অবলম্বন করছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।